জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা অংশ নিয়ে আপনাদের শোনাচ্ছি। ঠাকুরের নিকট আসিয়া দেখিলাম যে তিনি সুস্থ হইয়া উঠিয়াছেন। শুধু দেহের শীর্ণতা ছাড়া রোগের আর বিশেষ কোনো লক্ষণ তাহাতে নাই। কয়েক ঘন্টার মধ্যে এইরূপ স্থানান্তরের চিকিৎসা বিজ্ঞান ধারণা করিতে পারে না। পূর্বে যে ঠাকুর এতটা অফুরন্ত মজবুতি শক্তি কথা বলিয়াছেন, তাহার সাহায্যে ব্যাপারটা বুঝিয়া লইতে হইবে। কিন্তু ঠাকুর সেদিন রাগারাগি করিয়া ডাক্তারদার বাড়ি হইতে চলিয়া আসিলেন কেন? বিষয়টা লইয়া আমি নানাভাবে ভাবিয়াছি এবং আমার যাহা মনে হয় তাহাই এরূপ লিপিবদ্ধ করিতেছি। কিন্তু সঙ্গে সঙ্গে ইহা বলিয়া রাখিতেছি যে আমার এই সিদ্ধান্ত নির্ভুল নাও হতে পারে। ঠাকুরের অসুখ এবং আমাদের অসুখ যে এক পর্যায়ে নহে, মূলগত একটা বৈষম্য আছে, ইহা ডাক্তাররা বিশেষভাবেই জানিতেন। কিন্তু ঠাকুরের যেন কঠিন অসুখ দেখিলে কথাটা তাহার ভুল হইয়া যাইত। ঠাকুরের প্রতি আধ্যাত্মিক মমতা বশে তাহাকে চিকিৎসা বুদ্ধি প্রবল হইয়া উঠিত এবং ঠাকুরের চিকিৎসার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িতেন। এই ব্যাপারে লইয়া ঠাকুরের সঙ্গে তাহার প্রায় খটাখটি বাঁধিয়া যাইত এবং কখনো কখনো তিনি ঠাকুরের নিকট গালাগালিও খাইতেন। তাহার বাড়ির অতি নিপুণ সুব্যবস্থিত চিকিৎসা মধ্যে হইতে প্রতাপবাবুর বাসাতে এক প্রকার অচিকিৎসার মধ্যেই আসিয়া এবং প্রায় সঙ্গে সঙ্গে রোগমুক্ত হইয়া ঠাকুরের ডাক্তারকে চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দিলেন যে তাহাদের চিকিৎসা বিদ্যায় আইন কানুন তাহার বেলায় খাটিবে না। ঠাকুরের অসুখের সঙ্গে আরও একটা গুরুতর ব্যাপার জড়িত আছে। তিনি কলকাতায় আসার প্রায় সঙ্গে সঙ্গে শুনিলাম যে এই মারাত্মক ব্যাধিটি ঠাকুরের কুড়াইয়া আনিয়াছেন। চাঁদপুরের এক ব্যক্তি এই কঠিন রোগে আক্রান্ত হইয়াছিলেন এবং তাহার আত্মীয় স্বজনেরা নির্বোধাতিশয্যে ঠাকুর এই ব্যাধিটি নিজেও দেহে তুলিয়া লইয়াছেন। এই বৈজ্ঞানিক যুগে কথাটা বিশ্বাস করা সহজসাধ্য নহে এবং সে যে করিয়া সম্ভব তাহাও আমাদের সাধারণ বুদ্ধিতে অগম্য। কিন্তু কথাটা অবিসংবাদিত সত্য। ব্যাধিটা গোড়া হইতে এমন মারাত্মক আকার ধারণ করিয়াছিল যে অভিজ্ঞ চিকিৎসকগণের মতো এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সিদ্ধান্তে আরোগ্যের পথে চলিলে 15-20 দিনের পূর্বে রোগীর নিরাময় হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু যিনি এই রোগে আক্রান্ত হইলেন, কয়েক ঘন্টার মধ্যেই তিনি সুস্থ হইয়া উঠিলেন এবং এই দুরন্ত ব্যাধি সমস্ত লক্ষণগুলি সঙ্গে সঙ্গে ঠাকুরের দেহে আসিয়া প্রকাশ পাইল। এখনও এমন অনেকেই বিদ্যমান আছেন যাহারা এই ব্যাপারটা প্রত্যক্ষ করিয়াছেন এবং এই বিষয়ে নিশ্চিত সাক্ষ্য দিতে পারেন। ঠাকুর যে এইভাবে অন্যের ব্যাধি তুলিয়া আনিতেন তাহা 2-3টি দৃষ্টান্ত উল্লেখ আমি বেদবাণীর 2য় খণ্ডে সম্পাদকীয়াতে করিয়াছি এবং আরও কয়েকটা আমার জানা আছে। যাহারা একটু দীর্ঘকাল ঠাকুরের সঙ্গে রহিয়াছেন তাহারা অনেকেই হয়তো এই সম্বন্ধে আরও কিছু বলিতে পারিবেন। সুতরাং ঠাকুর যে মাঝে মাঝে অপরের দেহের দুরারোগ্য ব্যাধি নিজের দেহে টানিয়া আনিতেন, এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ থাকিতে পারে না। ঠাকুর নিজেই ইহা স্বীকার করিয়াছিলেন এবং উল্লেখিত বেদবাণীর 2য় খণ্ডে সম্পাদকীয়কে ঠাকুরের স্বীকারোক্তির 2টি দৃষ্টান্ত দেওয়া হইয়াছিল। কিন্তু পূর্বেই বলিয়াছি যে ইহা যে কি করিয়া সম্ভব হইত এবং ঠাকুর যে কি কৌশলে ইহা করিতেন তাহা আমি জানি না এবং সেই সম্বন্ধে কিছু বলিতেও পারিব না। কথাটা ঠাকুরের কখনো জিজ্ঞাসা করি নাই, কিন্তু সেই জন্য আমার বিশেষ কোনো আফসোস নাই, কারণ তিনি ব্যাপারটা বুঝাইয়া বলিলেই আমি যে বুঝিতে পারিব তাহা আমি
সম্ভব বলিয়া মনে করি না। একদিন আমি ঠাকুরকে বলিলাম যে অযথা তিনি এই রোগ যন্ত্রণাগুলি সহ্য করেন কেন? ইচ্ছা করিলেই তো এগুলি এড়াইয়া নির্বিকাবাদে বসিয়া থাকিতে পারেন। ঠাকুর বলিলেন, তা হইলে তো রোগ ঋণ শোধ হইবে না। কিন্তু ঠাকুর যে শুধু অন্যের ব্যাধি নিজের শরীরে টানিয়া আনিতেন তাহাই নয়, কখনো কখনো অপরের ভাবী বিপদ হইতে রক্ষা করিবার জন্য নিজের ঘাড়ে বিপদ টানিতেন। এখানে একটি দৃষ্টান্তের উল্লেখ করি। ঘটনাটি আমি শ্রী রোহিণী কুমার মজুমদারের মহাশয়ের নিকট শুনিয়াছিলাম এবং পরে শ্রী শুভময় দত্ত ও মহাশয় ইহা আমার নিকট বিবৃতি করিয়াছিলেন। ঘটনাটি ঘটিয়াছিল মজফরপুরে রোহিণী বাবুর বাসাতে। শুভময় বাবু ঠাকুরের সঙ্গে পূজার ছুটি উপলক্ষে সেখানে ছিলেন। সেই দিন মাংস রান্না হইতেছিল। রান্না শেষ হইতে রোহিণীবাবু সকলকে লইয়া খাইতে বসবার ব্যবস্থা করিছিলেন। এমন সময় ঠাকুর হঠাৎ বলিয়া উঠিলেন, আমিও মাংস খাইব, আমাকেও দেন। রোহিণীবাবু শ্রী সানন্দে এক বাটি মাংস আনিয়া ঠাকুরের সম্মুখে রাখিলেন। ঠাকুর তাড়াতাড়ি বাটি নিঃশেষ করিয়া আবার মাংস চাহিলেন। আর এক বাটি আসিল, তাহার নিঃশেষ হইতে বিলম্ব হইল না এবং এইভাবে ক্রমে ক্রমে ঠাকুর সমস্ত মাংসটি খাইয়া ফেলিলেন। একটু ঝোলও অবশিষ্ট রহিল না। ইহার কয়েক ঘণ্টা পরেই ঠাকুরের পেটে দারুণ যন্ত্রণা শুরু হয় এবং ঘন ঘন দাস্ত হইতে লাগিল। প্রায় 3 দিন দুঃসহ যন্ত্রণা ভোগিয়া ঠাকুর সুস্থ হইয়া উঠিলেন। রোহিণীবাবুর প্রশ্নের উত্তরে ঠাকুর বলিয়াছিলেন যে মাংসটি বিষাক্ত হইয়া গিয়াছিল এবং উহা খাইলে তাহাদের সকলের জীবননাশের আশঙ্কা হইত। রোহিণীবাবুর কাছে এই কথাটা শুনিবার কিছুদিন পূর্বে ঠাকুরের সঙ্গে এই বিষয়ে আমার একটা আলোচনা হইয়াছিল। আমি তাহাকে বলিয়াছিলাম যে রোহিণীবাবুর কে বলিলেই তো মাংসটা তিনি ফেলিয়া দিতে পারিতেন, অযথা এত মর্মান্তিক যন্ত্রণা ঠাকুর সহ্য করিতে গেলেন কেন? উত্তরে তিনি বলিয়াছিলেন যে ফেলিয়া দিলে কাক, বিড়াল, কুকুর ইত্যাদি উহা খাইত এবং তাহাদিগের জীবন সংকটাপন্ন হইত। কথাটি কয়টি যখন বলিলেন তখন তাহাতে দেখিয়া মনে হইল যে করুণার একটা বাস্তব মূর্তি আমার সম্মুখে আসিয়া রহিয়াছে। ইহারই নাম মৈত্রী, সর্বভূতের সমদৃষ্টি। শুধু মিছিল বাহির করিলে কর্ণভেদী ঢক্কা নিনাদে মৈত্রী মৈত্রী বলিলে জিগির তুলিলে এই বস্তুর সন্ধান পাওয়া যায় না। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।